বিচার শুরু হওয়ার আগে আসল কথাটা শুনুন স্যার। কিছুক্ষণ আগে এলাকার মানুষের মুখে শুনলাম সাংবাদিককে টাকা ঘুষ দিয়ে বসন্ত চ্যাটার্জি মিথ্যা খবর ছাপিয়েছে। তার মানে প্রতাপ চৌধুরী সত্যি নিরুদ্দেশ হয়নি? হ্যাঁ স্যার, সবাই বলছে প্রতাপ চৌধুরী খুন হয়েছে এবং তাকে খুন করেছে প্রতাপ চৌধুরীর বন্ধু এবং ব্যবসার পান্ডাল সেই বসন্ত চ্যাটার্জি। সাংবাদিককে টাকা বসন্ত দাও। ওরে ওরে উজ্জ্বল, তুই কি ভুলে গেছিস সাংবাদিককে টাকা খাইয়ে মিথ্যে খবর ছাপিয়েছে? তাই আমার হিসাবে ও নোটোরিয়াস ক্রিমিনাল সেই বসন্ত। বসন্ত দাও মামা, বসন্ত দাও। বসন্ত বাবুর সম্পর্কে এই অবাস্তব কথা তুমি বন্ধ করো। আমি তোমাকে হাত জোড়ো করে অনুরোধ করছি, তুমি চুপ করো। কেন চুপ করবো উজ্জ্বল? আমি নাট্যকার অনুপম ভট্টাচার্য জীবনে কোনোদিন অন্যের সঙ্গে আপোষ করিনি, আজও তো আমি করবো না। যেটা সত্যি সেটা আমি চিৎকার করে বলবো। কিন্তু আমি বলবো তুমি ভুল বলছো। আমি ভুল বলছি? মেজ মামার মুখে আমি শুনেছি তার মালিক বসন্ত চ্যাটার্জি কেবল ব্যবসায়ী নয়, সমাজসেবী। উজ্জ্বল, তুই তরমুজ দেখেছিস? তরমুজ, পাকা তরমুজ মামা, তার বাইরেটা সবুজ থাকলেও ভেতরটা যে পুরো লাল। ওই বসন্ত চ্যাটার্জি এক প্রকার পাকা মাল। বড় মামা, তুমি কি মেজ মামার চাকরিটা খেতে চাও? তুমি কি জানো ওই বসন্ত চৌধুরী কানে কথা গেলে তার কারখানা থেকে মেজ মামাকে ছাঁটাই করে দেবে? তবু আমি বলবো উজ্জ্বল, ওই বসন্ত চ্যাটার্জি প্রতাপ চৌধুরীর খুনি। আপনি কি বসন্ত বাবুকে দেখেছেন খুন করতে? অফকোর্স, আমি খুন করতে ওকে দেখেছি। আই হ্যাভ সিন উইথ মাই থার্ড আই। অর্থাৎ আমি ওকে খুন করতে দেখেছি আমি আমার তৃতীয় চোখ দিয়ে। তৃতীয় চোখ? অফকোর্স, আমি নাট্যকার অনুপম ভট্টাচার্য। আমার নাট্য সাহিত্যের উসর ভূমিতে আমি যে নবচেতনার ফসল ফলাই, আমি যে সাতান্নেশে মানুষের মনের নগ্ন রূপটা দেখতে পাই, সেই চোখের দৃষ্টি দিয়ে আমি দেখেছি এবং অনুভব করেছি। কি অনুভব করেছেন আপনি? ওই বসন্ত চ্যাটার্জিরা লালুসার দাড়ি পাল্লায় লোভের ওজনে নারী মাংস কেনা বেচা করে। ওরা রাজনৈতিক নেতাদের মতো ঘরে ঘরে বিবাদ বিষাদ লাগিয়ে বন্ধু হয়ে খুন করে বন্ধুকে। ওরা যে স্বার্থের সিন্ধুকে টাকা জমানোর জন্য মানবিকতার অস্থি মজ্জাকে রাস্তায় রাস্তায় ছুড়ে ফেলে দিই। বর্বরতার সুপার মার্কেট পাতি বুঝি আত্মসুখের শয্যা। আত্মসুখের শয্যা? তাই তো ওরা মানুষ নয়, ভোগ বিলাসে উড়ে বানানো একটা রং মানুষ। ওরা যে মনুষ্যত্বের লজ্জা। তাই তো নেতাজি সুভাষের স্বপ্নের ভারতবর্ষের লজ্জা। নেতাজি সুভাষ? বিশ্বাস করবেন না, আপনারা মামার কথা কেউ বিশ্বাস করবেন না। উনি হার্টের পেশেন্ট, অবাস্তব কল্পনা করে উনার ধর্ম। তাই আপনাদের কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি, কথাগুলো বসন্ত বাবুর কানে কেউ দেবেন না। তাহলে মামাদের যেমন ক্ষতি হয়ে যাবে, আমারও ভীষণ ক্ষতি হয়ে যাবে স্যার, আমারও ভীষণ ক্ষতি হয়ে যাবে। স্যার, কি ভাবছেন স্যার? ভাবছি অনুপম বাবুর কথার মধ্যে কোনো সূত্র রয়েছে। না স্যার, অনুপম বাবুর কথা আপনি বিশ্বাস করবেন না। ও বর্তমানে একটা পাগল। সাধারণ মানুষ যেখানে সত্যি কথা বলতে ভয় পায়, ওই অনুপম বাবুর মতো পাগলরাই সত্যি কথা বলে। আর আমার সন্দেহ ওই বসন্ত চ্যাটার্জি প্রতাপ চৌধুরীকে খুন করেছে। এই রাস্কেল, কথাটা দ্বিতীয়বার উচ্চারণ করলে শালা তোদের আমি হাড়গোড় ভেঙে দেব। তাই দেবেন? তার আগে আপনি বলুন, মানুষের শরীরে কতগুলো হাড় আছে? ও, তুই পুলিশকে প্রশ্ন করছিস? এই কতগুলো আবার? এই 8-10টা হাড় হবে। উনার হাড় ভাঙার আগে যে কোনো বাচ্চার কাছে আপনি শিখে আসুন, একজন সুস্থ স্বাভাবিক মানুষের শরীরে 206টা হাড় থাকে। কথাটা আপনার মগজে ঢুকলো
সেটা থানায় গিয়ে বুঝিয়ে দেবো। আপনি ভুল করছেন, থানায় যাওয়ার মতো এমন কিছু অপরাধ বাদ করেছিস তোরা বসন্ত দাদা নামে এই এলাকায় এসে মিথ্যা বদনাম ছড়াচ্ছিস। কি হলো, থানায় যাবি না মাল্লু ছাড়? আরে মাল্লু মানে আবে শালা কোথাকার লাল্লু বুল্লু রে তোরা? মাল্লু জানিস না মাল্লু? আরে মাল্লু হলো ঘুষ। দে এই দে, তোর পকেটে কত টাকা আছে দেখি। একটা টাকা দেবো না। এই শালা তোরা দিবি না, তোর বাপ দেবে। তুই কি ভেবেছিস আমি সেই পুলিশ অফিসার ভাস্কর ব্যানার্জির মতো বুদ্ধুরাম যে সারা জীবন সততার আদর্শে নিজেকে সর্বহারা হয়ে থাকবো? এই দেখি তোর পকেটে কত টাকা আছে দেখি। রতন বিকট সে কি রে, মাত্র 1 টাকা? ওকে, নো প্রবলেম। এই 1 টাকা দিয়েই আজকের আমদানি হলো 7,000 টাকা। এই শোন, তোরা এই এলাকা না প্রথম এসেছিস, তাই তোদের আমি সহজেই ছেড়ে দিলাম। কিন্তু দ্বিতীয় দিন যদি তোরা এসে বসন্ত নামে স্ক্যান্ডাল ছড়াস, শালা 2 শালাকেই আমি লকআপে চালান করে দেব। মনে রাখিস, আমি সেই দুধে পুলিশ অফিসার, আর আমার নাম সৈকত ভট্টাচার্য। সহ্য না করলে যে আসল চরিত্রটা আমার জানা হতো না। ইন্সপেক্টর সৈকত ভট্টাচার্য আমার পকেট থেকে মাত্র 16 আনায় ছিনতাই করে ও অনেক বেশি দাঁড়া করে গেছে। ওর ব্যবস্থা আমি পরেই করছি। দেখতে হবে ভাস্কর বাবু। আরে ডক্টর এলআইডি, আপনি এই পার্কে? এই পার্কের পাশেই তো আমার চেম্বারে যাচ্ছিলাম, দূর থেকে আপনাদের দেখে একটা অনুরোধ করতে এলাম। বেশ তো, আপনি বলুন। তার আগে এর নাম রতন, আমার সহকর্মী। আর রতন উনি ডক্টর বিকাশ লাহিড়ী, সাইকিয়াট্রিস্ট। তাছাড়া উনি প্রতাপ বাবু দূর সম্পর্কের আত্মীয়। নমস্কার। নো নো মিস ব্যানার্জি, প্রতাপবাবু আমার দূর সম্পর্কের আত্মীয় নন, তিনি আমার নিজের মামা। মামা নিরুদ্ধের সম্পর্কে কিছু আলোচনা ছিল। বেশ তো, আপনি বলুন। আপনি তো জানেন, একটা মেডিকেল কনফারেন্সে যোগ দিতে আমি দিল্লি গিয়েছিলাম। সেই কারণে মামাতো বোন চন্দনার বিয়েতে যোগ দিতে পারিনি। কিন্তু দিল্লি থেকে ফিরে মামা নিরুদ্ধের সম্পর্কে এই খবরের কাগজ পড়ে আমি স্তম্ভিত হয়ে গেছি। আমি ভাবতেই পারিনি একটা দুর্ঘটনা ঘটবে। আপনি কি ওই খবরের কাগজটা বিশ্বাস করেন? বিশ্বাস করিনি বলেই তো আপনার কাছে এসেছি। আমার ধারণা মামা নিরুদ্দেশ হয়নি, খুন হয়েছে। আপনি কিছু প্রমাণ দিতে পারবেন? এই মুহূর্তে আমার কাছে কোনো প্রমাণ নেই, তবে চন্দনার কাছে গেলে আমি প্রমাণটা জোগাড় করতে পারবো। বিকাশ বাবু, আপনি কি কাউকে সন্দেহ করেন? নিশ্চয়ই, তবে নামটা আমি এখন বলবো না, কারণ বাতাসেরও কান আছে। কাল আমি আপনার অফিসে যাব, সেখানে গিয়েই বলবো মামার হত্যাকারী সেই মহাপুরুষটিকে। আর একটা কথা বলবো? বলো, তুমি কি বলতে চাও? মানসিক রোগের চিকিৎসক হয়েও চন্দনাকে, বিকাশবাবু চন্দনাকে সুস্থ করতে পারলো না কেন? চিকিৎসা করার সুযোগ পায়নি। কারণ এই প্রতাপ বাবু তার মামার সঙ্গে কোনো সম্পর্ক রাখেনি, আর সেই বসন্ত চ্যাটার্জি সম্পর্ক রাখেনি। এর মধ্যে একটা
একটা গন্ধের সন্দেহ পাচ্ছি স্যার। মনে হচ্ছে বসন্ত চড়াচ্ছে একটা রাঘব বোয়াল। আর সেই রাঘব বোয়ালকে ফাঁদে ফেলার জন্যে আজ থেকে আমি সাজব কুখ্যাত উগ্রপন্থী দিবাকর ব্যানার্জি, আর তুমি থাকবে আমার সহকারী কিট্টু লাল। আমি খুব করে বসন্ত চড়াচ্ছের অন্তর্মলে ঢুকতে চাই, কিন্তু সেই মেয়েটা তো এখনো পাকে এলো না। তবে কি সে রাজি হয়নি? রাজি হইয়া গেছে স্যার, রাজি হইয়া গেছে। ওই ছুরি ওই গাছের তলায় বইসা ফুচকা খাইতাছে। বাহ বাহ, ভেরি গুড। হ্যাঁ স্যার, অ্যাডভান্সটা আমাকে দেবেন না? অফ কোর্স, এই নিন 5,000 টাকা। ওই টাকা দিয়ে আপনারা আমার বাবাকে কিনতে পারবে, কিন্তু আমাকে কিনতে পারবেন না। তার মানে আপনাদের প্রস্তাবে আমি রাজি নই। তুই রাজি হইবি না, তোর বাপ রাজি হইব। হ্যাঁ, টাকাটা আমারই দিন, আর ও ছুরি আপনাদের সঙ্গে যাইব। না, আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না। দেখুন দেখুন গদাই বাবু, আমরা কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না। আপনাকে আমি 10 মিনিট সময় দিয়ে গেলাম, এর মধ্যে আপনি ঠিক করে নেবেন ভাগ্যটা ফেরাবেন নাকি ভাগ্যটা হারাবেন। কোনটা কোনটা? হ্যাঁ বলুন। ভাগ্য ফেরাবার এটাই আপনার গোল্ডেন চান্স। করলেন চান তাই আপনার হাতে দিয়ে গেলাম তারিখ অ্যাডভান্স। ওকে। টাকা আমি হাত ছাড়া করতে পারবো না, হাত ছাড়া করতে পারবো তাহলে না। আমার কথা তুমি শুনে রাখো, আমি তোমার স্বার্থে শোকে সাজানো কোনো পুতুল নই, তাই আমাকে তুমি যাকে তাকে বিক্রি করতে পারবে না। কি করলি? ভুলে যেও না, আমি লেখাপড়া শিখেছি, কল্পনার রং দিয়ে আমার মনের ক্যানভাসে আমি অনেক ছবি এঁকেছি। ওই ছবি আমি মুইসা দেব, মুইসা। আরে দিয়া না দিয়া তোকে ব্যাংকের চেকের মতো আমি ভাঙাইয়া ভাঙাইয়া খামু। বাবা, কে তোর বাবা? আমি তোর বাবা নই, আর তুই আমার মাইয়া নয়। কি বললে? কি বললে তুমি? আমি তোমার মেয়ে নই, তুমি আমার বাবা নও। তাহলে কে আমি? কোথা থেকে এসেছি? কে আমার মা? কে আমার মা? বলো। আমি জানি না। তোকে পুরুলিয়া জেলার এক মন্দির থেকে আমি কুড়াইয়া নিয়েছিলাম। আসলে তুই কি জানিস? তুই একটা চারুর সন্তান। আকাশ তুমি শোনো, বাতাস তুমি শোনো, মাটি তুমিও শোনো। আমি যারুর সন্তান, আমার কোনো পরিচয় নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমার ভাই বোন কেউ নাই। এই সুন্দর পৃথিবীতে আমি পরিচয়হীন অনাথা। খবরদার, একই মতো কথা কইবি না। টাকা খরচা করিয়া তোকে আমি খাওয়াই নাই, তোকে পড়াই নাই, তোকে লেখাপড়া শিখাইয়া মানুষ বানাই নাই। ও, সেই জন্যই বুঝি তুমি আমাকে বিক্রি করে তোমার সব টাকা তুলে নিতে চাও? দেবো বাবা, দেবো। আমার মৃত্যুর আগে পর্যন্ত আমি নিজেকে বিক্রি করে তোমার সব টাকা আমি সুদে আসলে মিটিয়ে দেবো, আর তার জন্য আমি নিজেকেই নিজে নিলাম করবো। নিলাম করবো আমার শিক্ষা, তারপর বিক্রি করবো আমার স্বপ্ন, আর তারপর আমি নিজেকেই নিজে বিক্রি করবো। মেঘ ঝিলিকের মুখের উপর থেকে কালো মেঘটা সরে গিয়ে ছড়িয়ে পড়বে চাঁদের হাসি। আমি যে বুঝে ফেলেছি স্যার, টাকাই আসল তীর্থক্ষেত্র, মিথ্যে গয়া কাশি। আমি রাজি স্যার, আমি রাজি। হোয়াট এ সারপ্রাইজ! তুমি যে আমাদের প্রপোজাল অ্যাকসেপ্ট করেছো। অ্যাকসেপ্ট করে না উপায় কি? আমার জীবনের কনসেপ্টটাই আজ বদলে গেছে স্যার। বলুন বলুন, আমাকে কি করতে হবে দিবাকর বাবু? বাবু নয়, বলো ঝিলিক, তুমি বাবা। আমি ঝিলিক, আজ থেকে আপনি স্যারের মেয়ে, স্যার হচ্ছে আপনার বাবা। ঈশ্বর, তুমি কান পেতে শোনো, আমার দুটো বাবা, একটা ভাড়া খাটানো বাবা আর একটা ভাড়া নেওয়া বাবা, অথচ এরা কেউ আমার সত্যিকারের বাবা নয়। বলো গো ভাড়া নেওয়া বাবা, আমাকে এখন কোথায় যেতে হবে? আপাতত তুমি আমার কোয়ার্টারে চলো, সেখানে সবকিছু আমি শিখিয়ে দেব।
তার আগে এই ছবিটা দেখে রাখুন। How nice and handsome! একেবারে রোমিও। ওই রোমের কপালে লাগাতে হবে তোমার প্রেমের চাইনিজ বাম। আমার ঝুড়িরে খামুচ্ছে গুরুকা। ঝিলিক, তুমি মানে তুই পারবি তো? তুমি কি বুকাকু ভাড়া নিও বাপ? তুমি ফুলকে জিজ্ঞাসা করছো ভ্রমরকে কায়দা করতে পারবি তো? তুমি আগুনকে জিজ্ঞাসা করছো পতঙ্গকে পোড়াতে পারবি তো? পোড়াবো গো মালিক, পোড়াবো। আমি আগুনের মতো জ্বলে উঠে এদের সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবো, কিন্তু তার আগে এই মধুলোভী ভ্রমরার সামনে আমি ফুল হয়ে ফুটবো, ফুল। ঝিলিক, আমার দিলের বিলে, আমার দিলের বিলে লিখে দেব যার নাম সে প্যারি লাল রে। আমার দিলের বিলে লিখে দেব গানের তরি ভাসিয়েছিল নয়ন জলে, সহসা কেলে গো এ তরি বাইবে বলে ভাসিয়েছিলাম নয়ন জলে। একা মন গানের তরি ভাসিয়েছিলাম নয়ন জলে, সহসা কেলে গো পাইবে বলে ভাসিয়েছিলাম নয়ন জলে। একা মন গানের তরি। বাদাম নেবে গো ও দাদা ও দিদি, আলিতে ভাজা টাটকা বাদাম। বাদাম দেবো নাকি? বাদাম দেবো নাকি? বাদাম আপনারা গঙ্গার ধারে কেন বাচ্চা আমাদেরকে গঙ্গার ধারে আসতে নেই? না তা কেন কাকিমা, কোনোদিন তো আপনাকে এখানে বেড়াতে আসতে দেখিনি, তাই একটু অবাক হলাম। আরে বাবা কি করে দেখি, কি করে দেখি? আমার স্বামী কি সেই চোখে আমাকে দেখেছে, না এখানে সেখানে আমাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে? সংসার একটা প্রশ্নের মধ্যে মুখ শুধু বড় বড় কথা আর দিন রাত নাটক নাটক নিয়ে ব্যস্ত আছে। কাকিমা, যে অনুপম কাকার লেখা নাটক দেখার জন্য মানুষ পাগল, আমিও সেই অনুপম কাকার একজন বড় ফ্যান। এই যে মাছের মতো ভ্যান ভ্যান না করে এখান থেকে যান। যাচ্ছি, তবে যাওয়ার আগে এই নিন আপনাদের এক প্যাকেট করে বাদাম দিয়ে যাচ্ছি, খান। কাকিমা আপনিও খান। ঠিক আছে ঠিক আছে, আমি কিন্তু পয়সা রেখে দিতে পারবো আমি না। তো পয়সা চাইছি না কাকিমা, আমি গরিব হতে পারি কিন্তু আমার মনটা গরিব নয়। হ্যাঁ গো পলিমাসি, মনটা আমার নবাব সিরাজ, কিন্তু ভাগ্যটা জাফর। কিন্তু দিদি তোর সেজুদর এখনো তো এলো না সাগর গঙ্গার ধারে। আরে বাবা আসবে আসবে আসবে, হাট অপারেশনের টাকা জোগাড় করে ওকে এক্ষুনি আসবে। কিন্তু দিদি তোর বরটা যদি আমাদের বিয়েটা মেনে না নেয়। আরে সে বর্বরটার কথা বাদ দে তো বাদ দে।
এখন এখন তুই ভেবে নে কি কি ছলা কলা দেখে ওই সাগরকে তুই তো প্রেমের আঁচলে বাঁধবি কেমন। আমি এখন চলি। দিদিরে বড্ড বোকা, ও জানে না এখানে আসার আগে আমাদের এই মধুবাটির বহু ছেলেকে আমি নাচিয়েছি। আজ একে ধরেছি, কাল ওকে ছেড়েছি। তাই আজ আমার আনন্দে গাইতে ইচ্ছে করছে। আজ মনে চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। গঙ্গা ধারে দাঁড়িয়ে রয়েছে। তুই ঠিক বলেছিস উজ্জ্বল, কিন্তু তুই কি করে বুঝলি? আমি একা বুঝিনি, এই তল্লাটে সবাই জানে তুমি কি জিনিস। উজ্জ্বল, এই পোশাক পরে এখানে দাঁড়িয়ে থাকতে তোমার লজ্জা করে না? আরে লজ্জা করবে কেন? হ্যাঁ, এটাই তো এই যুগের কালচার। এই ভদ্র মহিলাকে আমি ভেবেছিলাম তিতির পাখি, কিন্তু ভুল। আসলে উনি হলেন মিস ভালচার, যুবতী শকুন। আমার কথাটা তুই শুনে যাও। আমি অস্পর আমার কাছে যেও, আমি এসেছি সাগর নামে বিশ্বামিত্রের ধ্যান ভাঙাবার জন্য। না না, পারলাম না। বহু চেষ্টা করেও দাদার চিকিৎসার টাকা আমি জোগাড় করতে পারলাম না। এখন আমার একমাত্র ভরসা আমার মালিক বসন্ত চ্যাটার্জি। না না, আর দেরি করলে চলবে না। কালই আমি বসন্তবাবুর কাছে যাব। কিন্তু বৌদি আমাকে বিশেষ কারণে গঙ্গার ধারে আসতে বলেছিল, অথচ বৌদিকে তো দেখতে পাচ্ছি না। বৌদি না থাক, তার বোন পলি তো আছে সাগর। ও তুমি তাহলে বৌদি? ও বুঝেছি বুঝেছি। আমার তোমার সঙ্গে কথা আছে সাগর। যা বলার বাড়িতে গিয়েই বলবে। এই দূরে যাচ্ছ কেন? আমার দিকে তাকিয়ে দেখো, আজ আমি নতুন সাজে সেজেছি, তোমার পছন্দের পোশাক পরেছি। আমি কি করতে পারি? আমার চোখে চোখ রেখে দেখো, এই চোখে আছে স্বপ্নের মধুরতা। আমার ঠোঁটে ঠোঁট রেখে অনুভব করো হারিয়ে যাওয়ার উন্মাদনা। কাছে এসো, আরো কাছে, হারিয়ে যেতে চাই, জড়িয়ে ধরো আমায়। কাছে এসো, আরো কাছে, হারিয়ে যেতে চাই, জড়িয়ে ধরো আমায়। কাছে এসো, আরো কাছে, হারিয়ে যেতে চাই, জড়িয়ে ধরো আমায়। তুমি আছো, আমি আছি, আর কিছু চাই না আমি। এ জীবনে তুমি ছাড়া আর কিছু জানি না আমি। কাছে এসো, আরো
সাগর, তোমার দিদি শান্তিলতা আমার দাদার জীবনে কতখানি শান্তি জল ছড়িয়েছে তা তো আমি নিজের চোখেই দেখেছি। তাই তোমাকে আমি স্মরণ করিয়ে দিয়ে যাচ্ছি মিস ক্লিওপেট্রা, আমি কোনোদিনও তোমার হাতের পুতুল ওই জুলিয়াস সিজার সাজতে পারবো না। জুলিয়াস সিজার, আন্ডারস্ট্যান্ড? সাগর, ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। সাগর, ইয়েস, সাগর ভট্টাচ, মোহিনী সেজে তোমার যে ভালোবাসা আমি আদায় করতে পারলাম না, আজ আমি না জেনে সেজে সে ভালোবাসা আদায় করে ছাড়বো। আদায় সাগরের পেছনে ছুটে কি লাভ মিস পলি? সাগরের জল তো নোনা, নোনা জলেই তো মুক্তর জন্ম হয় তো হীন বাবু। আপনি বেনামনে মুক্ত ছড়াচ্ছেন, তার চেয়ে আমার সঙ্গে করে নিন ভালোবাসার লেনা দেনা। ইচ্ছে থাকলে উপায় নেই সোনা, ওই পাত্র যে বন্ধ করে দিয়েছে। আপনার বিয়ে করা মানে আপনার ওই খেপিব চন্দন মুছে দেব। আমি আমার জীবন থেকে চন্দনার গন্ধ একেবারে মুছে দেব, তাকে আমি কাগজের নেউচ করে দেব, আর ওই পলিকে নিয়ে মৌজ করব। মৌজ কেন রে ভোমলা, আমার অপরাধ? ওই পলি নামের মেয়েটার সঙ্গে যে আপনি ওই করেছিলেন তা তো দূর থেকে বস দেখে রেখে আগো, কারণ ঝিলিকের সঙ্গে বস আপনার বিয়ে দিতে চান। তাই নাকি? ওই পুরুলিয়া কুখ্যাত উগ্রপন্থী বিবাহ করেন ঝিলিক। এই শোন, মালটাকে তুই দেখেছিস? সে দেখতে কেমন? দারুণ সুন্দরী। তার রূপে যেন ঝিলিক মারছে। তাই তো বস বলে পাঠিয়েছে। হ্যাঁ, কি বলেছে ড্যাড? ওই দিবাকর বাবু 10 কোটি টাকার অস্ত্র কিনতে চান, আর আপনি যদি তার মেয়েকে পটিয়ে ফেলতে পারেন তাহলে অর্ডারটা তো আমরাই পাবো না, আর তার সঙ্গে আপনি পাবেন এক সদ্য ফোটা পদ্ম। পদ্ম? ইস, কথাটা শুনে আমার বুকে বেজেছে প্রেমের সাইডটা। তারপর আমার এই হ্যান্ডসাম ফিগার দেখে ছেলে নিশ্চয়ই আমার প্রেমে সাড়া দেবে। কে আসলো? আরে এই মেয়েটাই বুঝি ছেলে? সালা মালটা যেমন সেক্সি ফিগার আর তেমনি সেক্সি ফিগার। এখনো তো চেপিনি আমার প্রেমের ট্রিগার। হাই ছিলি, আরে আপনি আমার নাম জানলেন কি করে? যেমন করে আপনি জেনেছেন আমার নাম। ও রিয়েলি? অফ কোর্স। এই জানেন, আপনাকে দেখতে না ঠিক ববি দেওয়ালের মতো। আরে আপনিও তো রীতিমতো সুন্দরী। আপনাকে প্রথম দেখে হ্যাঁ আমার খুব ভালো লেগেছে। আর আমার মন কি বলছে জানো? কি বলছি? আমি প্রথম দেখেই তোমাকে ভালোবেসে ফেলেছি। তাই বুঝি? হ্যাঁ। আমিও প্রথম তোমাকে দেখে না তোমার প্রেমে একেবারে পাগল হয়ে গেছি। ও তাই নাকি ছিলি? মন মানে না, মানে না, মন মানে না, মানে না, মন মানে না, মানে না, মন মানে না, মন মানে না, মানে না, মন মানে না, মানে না, মানে না, মন মানে না। মেরি নীল সারা দিন এলো মেলো হাওয়া,
এসেছি। বিয়ে করা বউ থাকতে রাজকেলটা ওই মেয়েটার সঙ্গে প্রেম করছে, তাহলে কি চন্দনার জীবনে নেমে এসেছে অকাল অমানিসা? না না, চন্দনার জীবনে আমি অকাল অমানিসা আনতে দেব না, তার জীবনে এনে দেব পূর্ণিমার আলো। তুহিন চ্যাটার্জি চন্দনা আর অসহায় নয়, আজ থেকে তার পাশে থাকবে তার এই পিস্তত দাদা বিকাশ লাহিড়ী। বীর হনুমান যেমন ব্রাহ্মণের ছদ্মবেশে লঙ্কেশ্বর রাবণের মৃত্যুবান হরণ করেছিল, ভগবান কৃষ্ণ যেমন ভিখারি ছদ্মবেশে মহাবীর কর্ণের কবচ কুণ্ড হরণ করেছিল, তেমনি বন্ধুরূপী দিবাকর ব্যানার্জিও বসন্ত চ্যাটার্জি সব 2 নম্বরই কারবারে হদিস জেনে নেবে। তাতেই বসন্ত চ্যাটার্জি ধনে প্রাণে একেবারেই শেষ। দিদি রে দিদি, আর তুই কিছুদিন অপেক্ষা কর, তোর ভাই তোর মৃত্যুর বদলা নেবে। বসন্ত চ্যাটার্জি যেমন তোকে দিলে দিলে মেরেছে। আচ্ছা আচ্ছা বৌমা, তুই আর ঝিলিকের মেলা বেশালে তোমার কিছু সন্দেহ হয় না? কেন হবে? ওরা তো দুজনে বন্ধু। ঝিলিক যেমন সুন্দরী, তেমন ভালো নাচ করতে পারে, গান করতে পারে, তাই তুইনকে সে খুব ভালোবাসে। আপনাকে তো ভালোবাসবে, না হলে আপনার বুকে ওই কাল চাঁদিনী সবল মারবে কি করে? কি বললে? ঝিলিক কাল লাগেনি? শুধু তাই নয় বৌমা, তাই নয়, সে একটা শয়তানি। তুহিন ঝিলিকের সঙ্গে প্রেম করছে। তাকে তুহিন বিয়ে করবে। কি করে করবে? আমি তো তুহিনের বউ। তবু শয়তানিটা ওই দাদা বাবুর পেছনে ঘুর কি বললে? বাঘের পেছনে একদম ঝিলিকের নামে তুমি বাজে কথা বলবে না। তুমি কি গো দিদিমণি, নিজের ভালো মন্দ সবাই বোঝে, আর তোমার ভালো মন্দ তুমি বুঝতে পারছো না। কি করে বুঝবে শিবু? চন্দনা তো আর 5টা মেয়ের মতো সুস্থ নন। বিকাশ ভাই, তুমি কি তোমার চিকিৎসা দিয়ে আমার এই বৌমাকে তুমি সুস্থ করে তুলতে পারো না? নিশ্চয়ই পারবো, তবে চন্দনাকে তার আগে এখান থেকে তাড়াতে হবে। তার কাছে তোর কিছুই শিখা চলবে না। কেন বিকাশটা কেন? তুমি কি জানো ওই ঝিলিক দিদি? কি বললি? ঝিলিক দিদি? দিদি নয় বৌমা, দিদি নয়। ঝিলিক একটা খরস্রোতা নদী, সে তার কামনার বাসনার বাসনায় তোমার জীবনে সব আশ্রয়টুকু ধুয়ে মুছে সাফ করে দেবে বৌমা। তোমার কাছে আমার অনুরোধ বৌমা, সেই দুকুল ছাপানো উন্মুক্ত ঢেউকে এই বন্ধু ভিলার আঙিনায় বয়ে যেতে দিও না বৌমা, বয়ে যেতে দিও না। তার সামনে তুমি প্রতিরোধের পাহাড় হয়ে দাঁড়াও বৌমা, প্রতিরোধের পাহাড় হয়ে দাঁড়াও। চন্দনা পারবে না ভগবান দা, চন্দনা পারবে না। সেই খরস্রোতার নদীর গতিপথ রোধ করতে আমি তার সামনে পাহাড় হয়ে দাঁড়াবো। সেই জন্য ডাক্তারের পোশাক খুলে আমি আজই পরব অন্য চরিত্রের অন্য পোশাক।
তুমি আমাকে কি কথা বলবে শিবুদা? তুমি তো একটা মেয়ে হয়ে আর একটা মেয়ে চন্দনা দিদিমণি এরকম ক্ষতি করছো কেন? তোমার মুখটা তো মন সুন্দর, কিন্তু তোমার মনটা এত কুৎসিত কেন? ছি ছি, তোমাকে দেখলে না আমার ঘেন্না করে। তুমি শিবুদার কথা রাগ করলো না ঝিলিক দিদি? আমাকে দিদি বলে ডাকলে তুমি কে বোন? আমি চন্দনা গো চন্দনা, আমি তুইনের বউ। জানো সবাই না বলছে তুই নাকি তোমাকে বিয়ে করবে, কিন্তু আমি কালে কথা বিশ্বাস করিনি। জানো বিশ্বাস করনি বোন? সত্যিই তো তোমার স্বামী তুহিন আমাকে ভালোবাসে। ভালোবাসবেই তো, তুমি তো সুন্দরী, তুমি নাচ করতে বলো, তুমি গান করতে বলো, তাই তো খুব ভালোবাসবে। কিন্তু আমি তো নাচ করতে পারি না, গানও করতে পারি না, আর তোমার মতন ভালো করে কথা বলতে পারি না, তাই তো তুই আমাকে ভালোই বাসে না। আচ্ছা আমাকে কি দোষ বলো? ওই খট ভগবান তো আমাকে এরকম করে দিয়েছে। ঝিলিক দিদি, ও ঝিলিক দিদি, তুমি আমাকে নাচ গান শেখাবে? নাচ গান শিখে তুমি কি করবে? তুইকে ভালোবাসবো, তুইকে নাচ দেখাবো, গান শোনাবো, তাহলে তুই আমাকে খুব ভালোবাসবে। চন্দনা, ও দিদিমণি, আমি তোকে ভালোবাসতে চাই। আমি তো পাই না তোমার মতো ভালো করে কথা বলতে, ভালো করে নাচ গান করতে, তাই তো তুই আমাকে না খুব মারে, গালাগাল করে। ও দিদি, দিদি, তুমি আমাকে নাচ গান শিখিয়ে দেবে গো? ও দিদি, আমি তোমার পায়ে পড়ে দিই, তুমি আমাকে নাচ গান শিখিয়ে দেবে? জানো তো ওই তুইনকে আমি ভালোবাসবো আর নাচ গান শেখাবো, আর তুমি আরেকটা আমাকে তুমি গলে দাও না ঝিলিক দিদি, তুমি গলে দাও না, তুমি গলে দাও। পারবো না চন্দনা, পারবো না। তোমাকে আমি আরেকটা আমি করে দিতে পারবো না, কারণ তুমি তো জানো না তোমার চেয়েও আমার কপাল পোড়া। আমার মা নেই, বাবা নেই, এই সুন্দর পৃথিবীতে আমার একজন ভালোবাসার কেউ নেই। কে বলেছে নেই? তোমায় ভালোবাসার জন্য আমি আছি ঝিলি। কে আপনি? আমি তোমার ময়ূল, তুমি আমার সোনি, তুমি আমার লায়লা, আমি তোমার মজনু। আপনি হয় শেয়ানা নয়তো কোনো পাগল। ম্যাডোনার মতো তোমার দেহ পল্লবী রূপ মাধুরী আমায় করেছে দেওয়ানা। তোমায় দেখে আমি আর ভালো লেগেছে। আপনি কি এখান থেকে যাবেন নাকি আমি আঙ্কেলকে ডাকবো? আমি তুহিনকে ডাকবো? তুহিন এসে আমার কিছুই করতে পারবে না, সে এখন অনেক দূরে গেছে। এসো আমার বুকে এসো, তোমায় আমি বুকে চেপে ধরে স্বপ্ন দেখি। এই যে আপনি কি জানেন ঠিক এই মুহূর্তে আমি কি করতে পারি? তুমি কি জানো এই মুহূর্তে আমি তোমায় কিস করতে পারি? এত বড় সাহস আপনার? আঙ্কেল, আঙ্কেল! তোমার আঙ্কেল এসে আমার কিছুই করতে পারবে না। তোমাকে আমার ভালো লেগেছে, চলো ডার্লিং, মন্দিরে ডেকে তোমায় আমি বিয়ে করি। কাকে বিয়ে করতে চাইছো বিকাশ? কয়েক মাস আগে তো ঝিলিকে রেজিস্ট্রি করে বিয়ে হয়ে গেছে। তাই নাকি? তাহলে ঝিলিকের স্বামীটি কে? ভেতরে আসবো স্যার। আরে এসো সাগর এসো। আরে এতক্ষণ আমি তোমার কথাই ভাবছিলাম। তার মানে আমার প্রার্থনা আপনি মঞ্জুর করেছেন স্যার? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। তুমি আমার ভারত মাতার বিস্কুট কোম্পানি ম্যানেজার, আমার কাছের লোক। তোমার প্রার্থনা কি না মঞ্জুর করে কি আমি থাকতে পারি? হ্যাঁ বাজাবে বিকাশ, এই সাগর হচ্ছে ঝিলিকের স্বামী। কি বললেন? কি ব্যাপার সাগর, পুরনো বন্ধুকে না জানিয়ে বিয়েটা করে ফেললি? মানে আমি বৌঠান, আপনি বিচার করুন, বিয়ের ভোজটা ফাঁকি দিয়ে আপনার স্বামী কি ঠিক কাজ করেছে? আপনি কি বলছেন? তোমার দাদা চিকিৎসার টাকা যদি পেতে চাও তাহলে ঝিলিকের স্বামী হিসেবে তুমি অ্যাক্টিং করে যাও, না হলে টাকা পাবে না। কিন্তু স্যার, সাগর, আপনার বিরুদ্ধে আমার অভিযোগ আছে বৌঠান। আমার কলেজের বন্ধু সাগরই যে আপনার স্বামী, এই কথাটা আমাকে আগে বলেননি কেন? আরে কি করে বলবে বিকাশ, কি করে বলবে? আসলে আমাদের বিয়েটা বাড়ির লোকেদের লুকিয়ে হয়েছে তো, তাই আমার স্ত্রীকে ওই কথাটা বলতে আমি নিষেধ করেছি। বৌঠান কি সারা জীবন পরের বাড়িতে পড়ে থাকবে? ওকে তুমি নিজের বাড়িতে নিয়ে যাবে না? দেখছো না শ্বশুর বাড়িতে যেতে না পেরে মুখটা কেমন ম্লান হয়ে গেছে। কি বৌঠান,
আমি ঠিক বলিনি? না না মানে আপনি সিঁথিতে সিঁদুর পরেন না কেন? কি বলেন সিঁদুর? ওরের বছর দেখছি উকিল মতোর জেরা করছে। স্যার এবার আপনি ম্যানেজ করুন স্যার। কি হলো বৌঠান, আমার কথার উত্তর দিন। আসলে ব্যাপারটা কি জানো, অনুপম বাবুকে লুকিয়ে বিয়ে করেছে বলে সাগর বৌমাকে সিঁদুর পরাতে পারে। আর সিঁদুর ওদের তো সামাজিক অনুষ্ঠানই হয়নি, তাহলে বৌমার স্মৃতিতে সিঁদুর পরবে কি করে? আচ্ছা, এটা তো আমি ভেবে দেখিনি। ডোন্ট ওয়ারি বৌঠান, এই বিয়ের ব্যাপারটা আমি আজই অনুপম বাবুকে বুঝিয়ে বলবো। সর্বনাশ! হ্যাঁ, সর্বনাশ কেন, সর্বনাশ কেন? তুমি আমার কথা মতন অ্যাক্টিং করে যাও, তারপরে আমি সব দেখে। বিকাশ যে আমাদের বিয়েটাকে সত্যি মনে করেছে স্যার। আমি কেন বললেন যে আমি আপনার স্ত্রী? সাগরে কোনো দোষ নেই ঝিলিক, ওই বিকাশের হাত থেকে তোমাকে বাঁচাবার জন্য সাগর আমার কথা মতন অ্যাক্টিং করে। কিন্তু আমার যে অ্যাক্টিং করে বিকাশ যে নাটকটাকে ক্লাইম্যাক্সে পৌঁছে দিয়ে গেল, ওই নাটকটাকে আমি আরো সুপার ক্লাইম্যাক্সে পৌঁছে দেব। তার মানে বিকাশ এখানে যতদিন থাকবে ততদিন তোমাদের এইভাবে দুজনকে অভিনয় করে যেতে হবে এবং ঝিলিককে বউ সাজিয়ে তোমার বাড়িতে নিয়ে যেতে হবে। অসম্ভব, আমার পক্ষে সম্ভব নয় স্যার। কেন সম্ভব নয় সাগর? তোমার মুখে তো শুনেছি বাড়ির সবাইকে নিয়ে তোমার দাদা ঘাটশিলা হাওয়া বদল করতে গেছে। বলেছিলাম স্যার। তোমার ভাগনা উজ্জ্বল ছাড়া বাড়িটা একবার পুরোপুরি ভাগ। কিন্তু কদিন পরে তো দাদা বাড়ি ফিরবে স্যার। তার আগে ওই শুয়োরের বাচ্চা বিকাশকে আর ঝিলিককে আমি এখানে ফিরে নিয়ে আসি। কিন্তু স্যার আমি বলছিলাম কি, শোনো, কথা শুনবো না সাগর। তুমি যদি আমার স্বপ্নের ঘন্টা মারার চেষ্টা করো তাহলে তোমার স্বপ্নের স্বাদটা আমি নন্ত করে দেবো। তোমার ম্যানেজারি চাকরি আমি কেড়ে না, আর আমার প্রতিশ্রুতি আমি ফিরে নেব না স্যার, না, আপনার প্রতিশ্রুতি আপনি ফিরে নেবেন না স্যার। আমি কথা দিচ্ছি ঝিলিককে আমার বাড়িতে নকল বউ সাজিয়ে নিয়ে যাব। সাগরের বাড়িতে তোমাকে বেশি দিন থাকতে হবে না ঝিলিক। ওই শরীরের বাচ্চা বিকাশের চোখে ধুলো দেওয়ার জন্য মাত্র কয়েকটা দিনের জন্য তুহিনের কাছ থেকে তোমাকে দূরে থাকতে হবে। আর সেই জন্য আজই তোমাকে সাগরের বউ সাজতে হবে। আর এটা আমার অর্ডার। না না না, আঙ্কেলের ইচ্ছার মূল্য দিতে আমি কিছুতেই আপনার নকল বউ সেজে আপনার বাড়ি যেতে পারবো না। আপনি এখান থেকে চলে যান। আমার দাদাকে আমি বাঁচাতে পারবো না মিস জিলি। তার মানে আমার দাদার হার্টের অবস্থা ভালো নয়। ডাক্তারবাবু বলেছেন দাদার হার্টের বাইপাস অপারেশন করাতে হবে। আর সেই অপারেশনের জন্য বসন্ত বাবু আমাকে টাকা ধার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আর এখন আপনি যদি আমার বাড়িতে না যান তাহলে তিনি আমাকে টাকা দেবেন না। তাহলে আমার দাদা হয়তো আমি যাব সাগর বাবু, আমি যাব। আমার এই তুচ্ছ জীবন যদি মহান রূপকার অনুপম বাবুর কোনো কাজে লাগে তাহলে নিজেকে আমি ধন্য মনে করব। বাংলা নাট্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রকে বাঁচিয়ে রাখার জন্য আমি আপনার বাড়িতে আপনার নকল বউ সেজে আমি যাব। তাহলে আসুন আমার সঙ্গে। আরে দাঁড়ান মশাই, দাঁড়ান, এত তাড়াহুড়ো করছেন? আরে বাবা, বউ সাজবার আগে মাথায় ঘোমটা তো দিতে দেবেন, না হলে আমাকে আপনার বউ বলে মানাবে কেন? বিউটিফুল, ঘোমটা দিয়ে না সত্যি আপনাকে বউ মনে হচ্ছে। এই যে বেল পাগলে কাকের কে? আই এম সরি মিস জিলি। শুনুন, আপনার এই নির্জন বাড়িতে আমাকে একা পেয়ে আপনি যেন আমাকে নিয়ে মিথ্যে স্বপ্ন দেখবেন না। মনে রাখবেন আমি আপনার নকল বউ। তাহলে আপনিও একটা কথা স্মরণ রাখুন, আমি গরিব ঠিকই কিন্তু চরিত্রহীন নই। এই যে আমি যে নকল বউ সেজে আমার নকল শ্বশুর বাড়ি যাচ্ছি, এ কথা আপনারা কেউ যেন বিকাশ বাবুকে বলবেন না। বললে কিন্তু আপনাদের সকলের সাথে আরি। এখন আমি চললাম আমার শ্বশুর বাড়ি। ও গো তোমার আকাশ চোখে আমি হয়ে গেছি তারা। ও তোমার আকাশ দুটি চোখ
না না, আর আমি ভাবতে পারছি না। বাড়ি ফিরে মামিমা যখন জিজ্ঞাসা করবি বুঝছেন চাকরি বাড়ি কিছু পেলি, তখন আমি কি উত্তর দেব? কিন্তু আমি তো চেষ্টা করে ত্রুটি করিনি। সরকারি বেসরকারি সমস্ত অফিসের দরজা আমি ধন্যা করছি, কিন্তু কোথাও একটা চাকরি আমি পেলাম না। ও ভাগা যেদিকে চায় সাগরও শুকিয়ে যায়। পথ বলে দাও তুমি কোন পথে যাই, কোনখানে গেলে মাগো শান্ত না পাই প্রাণ। দাও বলে মাগো, দাও বলে মা, পথ বলে দাও তুমি কোন পথে যাই আমি, কোনখানে গেলে মাগো শান্ত না পায় প্রাণ। দাও বলে মা, দাও বলে মাগো, বলে মা, দাও বলে মাগো। তোমার কণ্ঠে আজ হতাশার সুর। আমার জীবনে যে কোনো আশার আলো নেই স্বপনদা। আরে তুমি তো শিল্পী, শিল্পী যদি জীবনে দিশা হারায় তাহলে সৃষ্টির অঙ্গনে কে ফোটাবে বর্ণময় ফুল? স্বপনদা ভুল ভুল ভুল, আমি নিজেই পথে পড়ে থাকা এক বাসি ফুল। উজ্জ্বল, আমি যদি তোমাকে সতেজ রাখতে চাই তুমি কি আমার ডাকে সাড়া দেবে না উজ্জ্বল? তুমি কি বলছো স্বপনদা? আমি তো কিছুই বুঝতে পারছি না। মেদিনীপুরের একটা যাত্রা দলে গান এবং অভিনয় করার জন্য তোমাকে নিয়ে যাব বলছিলাম, তুমি যাবে? তুমি তো জানো স্বপনদা, কোনো একটা কাজ না পেলে মামিমা আমাকে বাড়িতে থাকতে দেবে না। আর মামার বাড়ি ছাড়া আমার তো কোনো আশ্রয় নেই স্বপনদা। ঠিক আছে, সাথী নাট্য সংস্থার মালিক উৎপল বাবুর সঙ্গে তোমার আমি পরিচয় করিয়ে দেব। কিন্তু উৎপল বাবুর সঙ্গে তোমার কি করে পরিচয় হলো? এর যে বড় বালাই ভাই, সামান্য পিয়নের চাকরি করে যে কোটা পয়সা পাই তা দিয়ে মা বাবা ভাই বোন সংসার চালাতে হিমশিম খেয়ে যায়, আর তাই কষ্ট হলেও যাত্রা দলে গান এবং অভিনয় করতে হয়। আর ওই সূত্রেই তোমার মতো আমিও কঠোর পরিশ্রম করতে চাই স্বপনদা, তুমি আমাকে পথ দেখিয়ে দাও। কাল দুপুরে তুমি আমার অফিসে এসো, তোমাকে আমি সই করিয়ে দেব। তার আগে তো বড় মামার পারমিশন নিতে হবে, কিন্তু বড় মামা তো বাড়ি নেই। কি বলছো উজ্জ্বল? তোমার বড় মামা মানে অনুপম কাকা এই কিছুক্ষণ আগেই বাজকুল স্টেশনে আমার সঙ্গে দেখা হলো। কি বললে? যাকে ঠিক আছে, তুমি তোমার বড় মামার পারমিশন নিয়ে অবশ্যই এসো। ঠিক আছে, চলে উজ্জ্বল ভাই, আসছি। ঠিক আছে স্বপনদা, ঠিক আছে, কিন্তু এদিকে যে সব সর্বনাশ হয়ে গেছে। বিনা নোটিশে বড় মামা 7 দিন আগে বাড়ি ফিরে আসছে, আর এদিকে মিস ঝিলিকে বউ সাজিয়ে মেজো মামা সর্বনাশ। ও মেজো মামা, মেজো মামা। উজ্জ্বল, অমন চিৎকার করে দিলি তো আমার পেপার পড়ার মুডটাই অফ করে। আমার মুখ থেকে আসল কথা শুনলে তোমার অনেক কিছু অফ হয়ে যাবে। মামার সঙ্গে ফাজলামো হচ্ছে না? ফাজলামি নয় মেজো মামা, আগে বলো ঝিলিক যাবি কোথায়? কোথায় আবার? রান্নাঘরে রান্না করছে। আরে রান্না খাওয়া বাদ দাও। বাদ দেবো মানে? মিস ঝিলিকের হাতে নতুন নতুন রান্না খেয়ে না কদিনই আমার চেহারাটাই বদলে গেছে। মিস ঝিলিক কিন্তু দারুণ রান্না করে। কি বললি উজ্জ্বল? তুমি তাহলে আমার কোনো কথা সিরিয়াসলি শুনবে না তো মেজো মামা? আরে বড় মামা আসছে, বড় মামা। ভালোই তো, বহুদিন পরে তোর মেজো মামার সঙ্গে আমার দেখাবে। হ্যাঁ শোন, তোর বড় মামাকে বলবি কদিন আমার বাড়িতে থেকে যাবে। কিন্তু বড় মামা যে তোমাকেই বাড়ি থেকে তাড়া করবে। কেন তাড়াবে? কেন? আরে আমার বড় মামা যে তোমারই দাদা, আর সে বাড়ি আসছে। ও তাই বল, তোর বড় মামাই তো আমার। কি বললি? কি বললি? বড়দা আসছে, বড়দা আসছে, ওরে বাবা রে, বড়দা আসছে, বড়দা। ঝিলিক, ঝিলিক, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন।
যাক রান্না, আপনি বসন্ত বাবুর বাড়ি ফিরে যান। আচ্ছা আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা উজ্জ্বল, তোমার মামার মাথাটা কি খারাপ হয়ে গেল? তোমার মাথাটা কি পাগলামো করছে কেন? পাগলা কি অমনি হয়েছে? বড় মামা আসছে, বড় মামা। বড় মামা, ওরে বাবা রে, আমি 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 আগে থেকে কেটে পড়ি। আরে বাবা, আমি আগে থেকে কেটে পড়ি। আরে আপনার জামা কাপড়? আরে নিচ্ছে না দেখ জামা কাপড়, আপনি বাজলে বাপের না। কি ব্যাপার উজ্জ্বল, কিছু বলছো না কেন? কি বলতে চাও? দেখো অবাক হয়ে গেছি বড় মামা, তুমি এত তাড়াতাড়ি কি করে বাড়ি ফিরে এলে? তোমার শরীর টরীর সব ভালো আছে তো বড় মামা? আমার শরীর ভালো আছে, তুই এখান থেকে যা। এখান থেকে যাবে কেন? মেজো মামা, তাহলে আমি এখন আসছি। আসছি মেজো মামা। উজ্জ্বল, উজ্জ্বল। দাদা, দাদা, তুমি আমার সঙ্গে কথা বলছো না কেন দাদা? কি করে কথা বলবো ঠাকুরপো? তুমি কি তোমার দাদার সম্মান রেখেছ? বউটাকে না জানিয়ে বিয়ে করে তুই ভীষণ অন্যায় করেছিস ছোটদা। জানিস এর জন্য বড়দা কত কত ব্যথা পেয়েছি। সৈকত, বৌদি, তোমরা যা ভাবছো ভুল। আমি দাদাকে কোনো ব্যথা দিইনি। শান্তি, ওই জন্তুটাকে জানিয়ে দাও ও সত্যি কথাটা না বললেও টেলিফোন করে বিকাশ আমাকে সব কথা জানিয়েছে। কি বললে? বিকাশ জানিয়েছে? ও মাই গড! ছি মেজো ঠাকুরপো, ছি। সে কি দিদি, ছিছি করার মতো কোনো অন্যায় তো আমার স্বামী করেননি। এই যে তোমার লজ্জা করছে না? আমাদের ফ্যামিলির সম্বন্ধে তুমি এত নাক গলাচ্ছ কেন? নাক গলাবো না ঠাকুরপো, তোমার দাদা তো কোনো অপরাধ করেনি, অপরাধ করেছে আমি। কারণ কি হলো ঝিলিক, থেমে গেলে কেন? আমি বলছি দাদা, আমি বলছি মানে বিশেষ এক পরিস্থিতির চাপে পড়ে মিস ঝিলিক আমাকে না 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 আমি মিস ঝিলিককে বিয়ে করতে বাধ্য হয়েছি দাদা। বাধ্য হয়েছিস মানে? আসলে আপনার ভাই যদি সেদিন আমাকে বিয়ে না করতো তাহলে একদল সমাজ বিরোধী আমাকে নরকে নামাতো দাদা। সাগর বাবু ঠিকঠাক অ্যাক্টিংটা করতে পারছি তো? নো চিন্তা, খুব ফুর্তি। আপনার চোখের জলে দাদার মনের মাটি ভিজবেই ভিজবে। আরে এ তো ভয়ানক ব্যাপার। তাহলে আপনি বলুন দাদামণি, এই হতভাগী ঝিলিককে উদ্ধার করে আপনার ভাইকে সত্যি অন্যায় করে? হ্যাঁ, অন্যায় করেছে। তোকে বিয়ে করে সাগর আমার সঙ্গে প্রতারণা করেছে, আমার মিষ্টি সম্পর্কটাকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। তুমি যখন পলিশ সম্পর্ক ভেঙে দিয়েছো, তেমনি আমরা তোমার গোপন সম্পর্ক ভেঙে দেবো। তোমাদের এই গোপন বিয়ে আমরা মানবো না। এই মুহূর্তেই এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। সৈকত, তুই কি গো, তুমি কিছু বলবে না? হাতে দাঁড়িয়ে আছো কেন, বলো। হ্যাঁ, নিশ্চয়ই বলবো, কেন বলবো না? এত বড় সুযোগ যখন পেয়েছি তখন এমন কথা বলবো শান্তি, তুমি শুনলে তুমি অবাক হয়ে যাবে। কিন্তু তার আগে তোমাদের স্বার্থের তুন থেকে প্রতিহিংসার বানটা নিক্ষেপ করো। সব শেষে মৃত্যু বানটা আমি নিক্ষেপ করবো। বলি, ওকে তুমি ঘর ধাক্কা দিয়ে এই মুহূর্তে বাড়ি থেকে বের করে দাও। পলিকার ঘাট ধাক্কা দিয়ে বার করতে হবে না, আমি নিজেই এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কিন্তু ঝিলিক, তুমি চলে গেলে যে আমার চিপি যান, আপনি শুধু আমার অ্যাক্টিংটা দেখে যান। দুঃখ করো না গো, দুঃখ করো না। তুমি কি দেখতে পাচ্ছ না আমাদের সব কথা শোনার পরেও দাদামণি কেমন মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে? আমি যদি এ বাড়িতে থাকি তাহলে তোমার জীবন থেকে পর হয়ে যাবে তোমার দাদা, বৌদি, তোমার স্নেহের ভাই। তাই তো তোমাকে সুখে রাখতে, তোমাদের বাড়ির সকলের মুখে হাসি ফোটাতে আমি তোমার জীবন থেকে চিরদিনের মতো হারিয়ে যাচ্ছি। তোমার কোথাও যাওয়া হবে না। এবারের গার্জেন হিসেবে আমি তোমাকে আদেশ দিচ্ছি, ঠিক যতখানি তুমি এগিয়ে এসেছো ঠিক ততখানি তুমি পিছিয়ে যাবে। পিছিয়ে যাও, পিছিয়ে যাও বলছি। তুমি এই বাড়িতেই থাকবে। আমার হৃদয় খনি থেকে স্নেহ নামক রত্নটা তো তুমি আগেই চুরি করে নিয়েছো বৌমা। তাই আমি থাকতে কার এমন সাহস হবে যে তোমাকে এই বাড়ি থেকে বের করে দিবি? আমি তোমায় বলছিলাম না শান্তি, মৃত্যুবানটা আমি নিক্ষেপ করব। এটাই হলো আমার মৃত্যুবান। তোমাদের নির্মম প্রতিহিংসার
উপযুক্ত জবাব। ওরে সৈকত, কি বলতে চাস বল? কেন দাঁড়িয়ে আছিস বল? তোমার এত বড় অপমান অসম্মানের পরেও তুমি একে এই বাড়িতে ঠাঁই দিলে? ওরে সৈকত, বৌমাকে শুধু আমি ঠাঁই দিলাম না রে সৈকত, পরের জন্য আত্মত্যাগকারী ওই সাগর কি আমি যে আমার ক্ষমার গঙ্গা জল ছিটিয়ে আমি ওকে বুকে টেনে নিলাম। ওরে ভাই, এখনো দূরে দাঁড়িয়ে থাকবি? আয় ভাই আয়, তুই আমার বুকে আয়। কি হবে জামাই বাবু? আমি কি পেলাম? কি পেলাম? কাঁদছিস কেন? আরে বাবা কাঁদছিস কেন? আমি যখন কথা দিয়েছি তখন তুই এবারের বউ হবি। হ্যাঁ, তোকে ওই সৈকতের সঙ্গে তোর বিয়ে দেব। খবরদার খবরদার, তুই আমাকে দিদি ভাই বলে ডাকবি না। তোর ভাষণ তোকে মেনে নিল, আমি কিন্তু তোকে কোনো দিনের জন্য মেনে নিতে পারবো না। আর তোর হাতে সারা জীবন জল স্পর্শ করবো না, করবো না, করবো না। শান্তি, শোনো শোনো শান্তি, শোনো আমার কথাটাও শোনো বর্দা। তুমি আজ বেআইনি বউকে বাড়িতে আশ্রয় দিয়ে ভীষণ অন্যায় করেছো। ওর জন্য আমাদের অনেক অনেক ছোট করেছো, আমাদের অসম্মান করেছো। তাই আমার শেষ সিদ্ধান্ত আমি তোমাকে জানিয়ে দিয়ে যাচ্ছি দাদা, আজ থেকে এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না, কোনো সম্পর্ক থাকবে না। ওকে আমরা বয়কট করলাম। কি ব্যাপার পলি, তুমি কিছু বলবে না? না, আজ আমি কিচ্ছু বলবো না। কিছু বলবে না? কারণ আজ আমি দর্শক, আর যদি কোনোদিন সুযোগ পাই সেদিন আপনাকে এমন কথা বলবো তা আপনি বাপের জন্মেও শোনেননি। আর সেই সঙ্গে তোমাকে বলছি সাগর, তোমরা কোনোদিন সুখী হতে পারবে না। তোমাদের সুখের বিছানায় আমি কাঁটা ছড়িয়ে দেবো, কাঁটা, বিষাক্ত কাঁটা। এবার আপনি বলুন, আমি এই বাড়িতে কি করে থাকবো? তুমি থাকবেই আমার ছায়ার আড়ালে এবং মায়ের আড়ালে বৌমা। কিন্তু তোমার সঙ্গে আমার ঝগড়া আছে বৌদিমণি। কি ব্যাপার শিবু? আরে বিকাশ, চন্দনা, এসো এসো এসো, ভেতরে এসো। চন্দনাকে সঙ্গে নিয়ে আমরা কালীঘাট মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। ফেরার পথে ভাবলাম ঝিলিক বৌঠানকে ঠাকুরের প্রসাদে সিঁদুর দিয়ে আসি। বৌঠান তো আর স্বামীর হাতে সিঁদুর পরতে পায়নি। কিন্তু কেন কেন সিঁদুর পরতে পারেনি কেন? কি করে পড়বে? জিলে দিদি তো এখন তো সিঁদুরদানই হয়নি। সিঁদুর আর শাঁখা নোয়া না দেখে আমি তো ভুল করেছিলাম। বৌদিমণি, তুমি কেন আমার ভুলটা ধরিয়ে দাওনি? মানে বৌমা, তুমি আমার সামনে এসে দাঁড়াও তো। সাগর, বলো দাদা। ওই চন্দনার কাছ থেকে তুই ঠাকুরের প্রসাদী সিঁদুরটা নিয়ে তুই আমার সামনে বৌমার স্মৃতিতে রাঙিয়ে দিয়ে। কি হলো, তোরা এমন চমকে উঠলি কেন? বৌমা, তুমি কি বিবাহিতা হয়েও কুমারী সেজে থাকতে চাও? না মানে আমি বলছিলাম কি দাদা, ওই সিঁদুরটা কি না পরালে নয় দাদা? ওরে গাধা, তোদের আধুনিক সমাজ কি বলবে আমি জানি না। আমি প্রাচীন পন্থী, আমি দেখেছি মা, কাকিমা, জ্যাঠাইমাদের সিঁদুর পরতেই। তাই আমার দৃষ্টিভঙ্গিতে আমি যতটুকু বুঝি, সুর ছাড়া যেমন সঙ্গীত মানায় না রে ভাই, তেমনি ছন্দ ছাড়া কবিতা মানায় না, তেমনি সিঁদুর না থাকলে বউ মানায় না রে ভাই, বউ মানায় না। এই তুই আমার সামনে বৌমার স্মৃতিতে রাঙিয়ে দে। বেশ বেশ দাদা, তোমার স্বপ্ন পূরণ করার জন্য আমি ঝিলিকের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিলাম। বাজারে দেউলুদে লক্ষ্মী এলো ঘরি, দুর্বা ফুলের বরণ ডালায় নাও গো বরণ করি, দুর্বা ফুলের বরণ ডালায় নাও গো বরণ, বাজারে দেউলুদে লক্ষ্মী এলো ঘরি, দুর্বা ফুলের বরণ ডালায় নাও গো বরণ করি, দুর্বা ফুলের বরণ ডালায় নাও গো বরণ।
বড়